কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দলমত নির্বিশেষে চিকিৎসা দেবে সরকার, ঢাকা মেডিকেলে বলেছেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেছেন বিটিভির ক্ষয়ক্ষতি। প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে বলেছেন ওবায়দুল কাদের। মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। নিরীহ মানুষ হত্যা ও পঙ্গুর প্রকৃত সংখ্যা জানতে চায় জনগণ। মির্জা ফখরুলের বিবৃতি, গ্রেফতারকৃতদের নির্ধারিত সময়ের অনেক পরে আদালতে নেয়ার অভিযোগ। শিথিল কারফিউতে স্বাভাবিক হয়ে আসছে রাজধানী সহ সারা দেশের জনজীবন। ঢাকা দক্ষিণ সিটির অনেক কাউন্সিলর কার্যালয়ে ভাঙচুরের ক্ষত। চালের দাম মান ভেদে বস্তা প্রতি বেড়েছে 50 থেকে 100 টাকা। বেড়েছে মাছের দামও, কিছুটা স্বস্তি সবজি আর মুরগির দামে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের সহিংসতায় আহতরা যে দলেরই হোক না কেন চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাদের আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পরও সহিংসতা জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে কিনা প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। কোটা আন্দোলনের সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার পাশাপাশি চিকিৎসার খোঁজ খবর নেন সরকার প্রধান। বঙ্গবন্ধু কন্যাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হন অনেকে। পরে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, জামাত শিবির বিএনপি ছাত্রদলের কর্মীরা কোটা আন্দোলনের সুযোগ নিয়ে দেশব্যাপী সহিংসতা চালিয়েছে। তাদের হামলা থেকে রেহাই পায়নি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। আমি তো আমার সব হারাইছি, বাবা আমার ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। আমার থেকে আর কেউ বেশি চায় না। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমি সব দিকে ব্যবস্থা করেছি। আমার মনে হলো যেন মানুষের সেবা করার যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। এই জামাত শিবির বিএনপি ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন। এজন্য যা যা করা দরকার সবই করবে সরকার। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রোজগারের ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা এই ধরনের জঘন্য কাজ করে কোথায় কি আছে খুঁজে বের করা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। তাদের উপযুক্ত শাস্তি দেওয়া। এর আগে সকালে নাশকতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে তাণ্ডবে গান পাউডার ব্যবহার করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2013 সালের আগুন সন্ত্রাসের চেয়ে এবারের নাশকতা ভয়াবহ। জড়িতদের খুঁজে বের করতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে লন্ডনে বসে ফোন করে বিশ্বব্যাপী প্রবাসীদের এখন উস্কে দেওয়া হচ্ছে। বিস্তারিত রকুনুজ্জামানের প্রতিবেদনে। কোটা আন্দোলনের সময় দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন শুক্রবার সকালে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির আর্কাইভ সহ ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী গত সপ্তাহে চলা নাশকতার তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরেন। 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করল অগ্নি সন্ত্রাস, কিন্তু সেই পোড়ানোর থেকে এবারে পোড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। এবং সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে, ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই। যা মানুষের কাজে লাগে, মানুষের জীবনমান উন্নত করে, মানুষকে স্বস্তি দেয়, উন্নয়নের স্মারক সব স্থাপনার উপর হামলাকারীদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যে এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র 15-20 মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো, 10 মিনিটের মধ্যে পৌঁছাতো, সেটাও বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো, আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। এখনও বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলেও সবাইকে সতর্ক করেন তিনি। লন্ডন থেকে নির্দেশ দেয় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, সারা পৃথিবী জুড়ে দেশটাকে একেবারে, এবং এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তারপরে যেটা করা মানে কি, আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। তো এখন এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। সাজাপ্রাপ্ত আসামি মুচলেখা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস, আর জামাত আর শিবির এরা তো সবসময় স্বাধীনতা বিরোধী। তার বক্তব্যকে বিকৃত করে আন্দোলনকে কিভাবে উস্কে দেওয়া হয়েছিল সে ব্যাখ্যা উঠে আসে প্রধানমন্ত্রীর কথায়। এটা করতে হবে, আমরা করে দিয়েছি, পরে আবার ঘুরে যে সেটা না, আরও চাই। করতে করতে হ্যাঁ, কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকেই যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামায়াত, উগ্রবাম এবং বিদেশিরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে, সেটি হতে দেওয়া হবে না। তিনি জানান, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগে তদন্ত করা হবে। বিএনপি, জামায়াত এখনও ঘাপটি মেরে আছে দাবি করেছেন ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। চলমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা দেশবিরোধী হামলায় জড়িত নয়, অবৈধভাবে ক্ষমতায় যেতে বিএনপি, জামায়াত ও বিদেশি শক্তি এই হামলা করেছে। শিক্ষার্থীদের পুঁজি করে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, জঙ্গি গোষ্ঠী, উগ্র বামপন্থী সহ দেশি বিদেশি কুচক্রী মহল অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা চালিয়ে যাবে, সেটা আমরা হতে দিতে পারি না। এই অশুভ চক্র ব্যর্থ হবে ইনশাল্লাহ। এখনো যারা আন্দোলনে ডাক দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা, দেশের অর্থনীতিকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এবং পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করা, দেশের মানুষকে সঙ্গে নিয়ে এদের অশুভ উদ্দেশ্যকে প্রতিহত করা। ওবায়দুল কাদের বলেন, কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করে না সরকার। সব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। আন্দোলনকে পুঁজি করে দেশি বিদেশি চক্র যে তাণ্ডব চালিয়েছে তা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। তারা পুরো দেশকে স্থবির করে দিয়েছে। যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি বিচার বিভাগীয়
হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে দাবি করে তা মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চোরাগুপ্তা হামলা চালাতে নিজেদের প্রস্তুত করছে বলে আমাদের কাছে খবর আছে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটার ৫% সুবিধা কারা নেবে জানতে আপিল বিভাগে রিভিউ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বলেছেন, এই বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত গ্রহণের জন্য অনুরোধ জানানো হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটি আইনি প্রক্রিয়ায় সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে নরসিংদীর পাঁচদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা জানান। কোটা নিয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন মন্ত্রী। বীর মুক্তিযোদ্ধাদের সন্তান চাকরি করার বয়স তাদের নাই, ওনারা যেটা করেছে আমরা অভিনন্দন জানাই। মুক্তিযোদ্ধাদের গোটা ভাগ দিয়েছে, আমরা সেটা মেনে নেই, অভিনন্দন জানাই। কিন্তু কারা পাবে সে ব্যাপারে মুক্তিযোদ্ধাদের মতামত দয়া করে মহামান্য আদালত সেটা শুনবেন। আমরা ইনশাআল্লাহ সে ব্যবস্থা করবো, কারণ এটা রক্তক্ষরণ হচ্ছে মুক্তিযোদ্ধাদের ভিতরে। সেটা কিভাবে দূর করা যায় আইনি প্রক্রিয়ায় আমরা ভবিষ্যতে ব্যবস্থা নেব। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি জামায়াত রাষ্ট্রের ওপর হামলা করেছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপি নেতারা নির্দেশ দিয়েছেন, যারা জ্বালাও পোড়াও করবে, মানুষ মারবে, তাদের বড় বড় পোস্ট দেওয়া হবে। দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অডিও ফাঁস হয়েছে, এরকম আরও অনেক অডিও আছে বলে তিনি জানান। এরকম কোনো রাজনৈতিক দল নির্দেশ দিতে পারে না জানিয়ে তিনি জানান, বিএনপি একটি সন্ত্রাসী দল। বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উদ্দেশ্যে তিনি জানান, তাদের মধ্যে দেশ বিরোধী জঙ্গিরা ঢুকে পড়েছে কিনা তা খুঁজে বের করে দেখতে হবে। আদালতে কোটা সমস্যার সমাধান হলেও আন্দোলনের নামে শিক্ষার্থীরা যাতে বিএনপি জামায়াতকে সুযোগ করে না দেয় সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেফতার করে যাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা এবং পঙ্গু করা হয়েছে তার সঠিক পরিসংখ্যান জানতে চায় জনগণ। এছাড়া জনগণের টাকায় কেনা কি পরিমাণ গোলা বারুদ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড জনগণের উপর ব্যবহার করা হয়েছে তার হিসেবও জনগণ জানতে চায়। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, গ্রেফতারকৃতদের নির্যাতন চালিয়ে ৩, ৪ কিংবা ৫ দিন পর আদালতে হাজির করা হচ্ছে, যা আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। দেশের নাগরিকদেরকে গুম করে রাখার ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। সরকারকে এ ধরনের কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান তিনি। অবিলম্বে সান্ধ্য আইন প্রত্যাহার এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় রাজধানীতে আজ সকাল থেকে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। মানুষের আনাগোনা বেড়েছে রাস্তায়। টার্মিনালগুলো থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। সাপ্তাহিক ছুটির দিন হলেও সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে ছিল যানবাহনের চাপ। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘন্টা কারফিউ শিথিল থাকায় নানা কাজে লোকজন বের হয় ঘর থেকে। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কারের পাশাপাশি প্রচুর গণপরিবহনও চলাচল করেছে। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট। প্রতিটি সিগন্যালে ছিল যানবাহনের চাপ। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কারফিউ শিথিল থাকায় সকাল থেকেই যাত্রীর চাপ ভালোই, তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কমতে থাকে। আবার কারফিউ শুরুর আগেই সবাই পৌঁছাতে চায় গন্তব্যে। তেমন কোনো সমস্যা নয়, আপনার মাঝে মাঝে রোডঘাট পুলিশ বক্স থেকে আটকা দেওয়া হয়, আবার যানজট সৃষ্টি হয়ে গেলে আবার ছেড়ে দেয়। সকালবেলা যে গাড়ি যাচ্ছে রাত্রে গাড়ি যায় না, রাতটা 6টা 7টার পরে আর গাড়ি যায় না। কার্বন না দিলে এই গ্যাঞ্জাম চলতে থাকতো খালি। এই পর্যন্ত 200 টাকা ভাড়া কাটছি, তাহলে আমরা ঘর ভাড়া দিয়ে চলি ফিরি, খাওয়া দাওয়া, বাচ্চার খরচ, কেমনে কি করব বলেন। প্রভাব এটুকুই পাচ্ছি, যেমন বাজারঘাট করা, হয়তো ব্যাংকে লেনদেন বা অন্যান্য কিছু আদার্স সুবিধা এটাই পাচ্ছি। 7টা দিন গেছে না, অনেক কষ্টে গেছি। ছোটো ঘর লেখাপড়া বেতনও দিতে পারতেছি না, কিস্তি আছে ভাই প্রতি মাসে সপ্তাহ
400 টাকা করে কিস্তি আছে, শেষে সপ্তাহ কিছু দিতে পারতেছি না। কোনো তো উপকার কিছু বুঝলাম না, যে আমাদের কোনো কামাই রুজি নাই, কিছু নাই। সকাল পর্যন্ত খালি 100 টাকা ভাড়া মারছি। জমা উঠেই আমাকে জমাইরেই যেতেছে। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেকপয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। বিভিন্ন সরকারি স্থাপনার সামনে নিজেদের দায়িত্ব পালনে সদাব্যস্ত ছিল সেনাবাহিনী। শনিবারও সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। রায়েরবাগ মাতোয়াইল এলাকায় সংঘর্ষে জড়িতরা বেশিরভাগই স্থানীয়দের কাছে অপরিচিত বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। ছাত্রদের আন্দোলনে মিশে পরিকল্পিতভাবে স্থানীয় কাউন্সিলের অফিস, বিদ্যুৎ সাবস্টেশন সহ বিভিন্ন স্থাপনায় আকস্মিক হামলা এবং ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। লুটপাট চালানো হয় ঢাকা দক্ষিণ সিটির 63 নম্বর ওয়ার্ড কাউন্সিলের অফিসেও। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী, ক্যামেরায় ছিলেন ইসমাইল হোসেন পলাশ। হামলা ভাঙচুরের ঘটনার এক সপ্তাহ পর নিজ দপ্তরে প্রবেশ করছেন ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম খান দিলু। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 63 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তিনি। কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনের জেরে 19 জুলাই তার কার্যালয়ে হামলা করে অপরিচিত কয়েকশো মানুষ। লন্ডভন্ড পুরো কার্যালয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ছবিটার অবস্থা দেখেন। ছবিটার কি অবস্থা, ছবিটা টাঙ্গানো ছিল, ছবিটার কি অবস্থা দেখেন। ছবিটা ভাঙচুর করছি, টেবিল সব ভাঙচুর করছি। আমার ক্রেস্ট নাই একটাও, সব ক্রেস্ট ফালাই দিছি। রুমের সব কিছু তছনছ করে ফেলেছি। আমার ল্যাপটপ যা আছে, প্রিন্টার সব ধ্বংস করে দিছি। আমার কিছু নাই, সব ধ্বংস একদম। এইটার মধ্যে আমার টাকা পয়সা আসলে তাও নিয়ে গেছে, নাই টাকা পয়সা নাই। কিছু বুঝে ওঠার আগেই টার্গেট করে হামলা চালানোর অভিযোগ করলেও কারা জড়িত তা এখনো নিশ্চিত নন তিনি। এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিস। এটা একটা জনগণের সম্পত্তি। এখানে যা ছিল সব জনগণের জানমাল ছিল, জনগণের মাল ছিল, এবং যা কিছু করছে জনগণের উপরে আঘাতটা করছে। আর দ্বিতীয় কথাটা হলো, যে আঘাতটা যখন হয়েছে এই আঘাতটা আমি ভাবতেও পারি না এই জায়গায় এমন একটা আঘাত হবে। তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই। আমি জনগণের উপর এটার দায়িত্ব ছেড়ে দিলাম, জনগণের বিচার করব আগামী দিনে। পাশের 65 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে হামলার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এই ওয়ার্ডের কাউন্সিলর শামসুদ্দিন ভুইয়া সেন্টুর রায়েরবাগ এলাকার বাণিজ্যিক ভবনে করা হয় ভাঙচুর। আমার একটা মার্কেট ছিল এনে 5.5 তলা, সেটারও ভাঙ্গা টাঙ্গা আমার ওই আপনার সিসি ক্যামেরা, তারপর আপনি ওই যে বিদ্যুতের মিটার ভাঙ্গা, গ্লাস ভাঙ্গা মেসাকার করেছে। আমাদের এখানে অনেক লোকজন ছিল, যার কারণে আমার এখানে আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। পাশেই যাত্রাবাড়ির কাজলায় ডিপিডিসির সাবস্টেশনেও হামলা ভাঙচুর করে দুর্বৃত্তরা। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। সে তেমন আইসে ধাক্কা দিছে, ও ধাক্কায় আপনার তালা সিটকেনি সিটটা কই গেছে খবর নাই। এইটা ভাঙছে, ওইটা ভাঙছে, ওইটা ভাঙছে, পরে আরো একটা আছে বাইরে, ওইটাও ভাঙছে। মোট কয়টা গাড়ি ভাঙছে? 5টা। সবই বড় হুন্ডা জ্বালাই দিছে 3টা, আর 2-3টা 4-5টা ভাঙে গেছে। তবে এসব হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির সরবরাহ প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়েনি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। যাত্রাবাড়িতে 2 পুলিশ হত্যার ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ছাত্রদল এবং শিবিরের সদস্য বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সকালে রাজধানী মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে রায়েরবাগে পুলিশ হত্যার ঘটনায় 6 জনকে গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। তিনি জানান, 19 এবং 20 জুলাই পুলিশ সদস্য মুক্তাদির এবং গিয়াসউদ্দিনকে হত্যায় গ্রেফতারকৃতরা সরাসরি জড়িত। তিনি জানান, মনোবল ভাঙতে পরিকল্পিতভাবে পুলিশ সদস্যদের হত্যার মিশন নিয়ে মাঠে নামে গ্রেফতারকৃতরা। এদিকে নারায়ণগঞ্জে এক নারী সাংবাদিককে নির্যাতনের ঘটনায় ফতুল্লা থানা বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সবজিতে স্বস্তি ফিরলেও চালের দাম চড়া। বস্তা প্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। চলমান পরিস্থিতিতে সরবরাহ কম থাকা এবং পরিবহন ব্যয় বাড়ার কারণে এই দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে মাছের দাম কিছুটা বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। কারফিউ শিথিলে কিছুটা স্বস্তি ফিরলেও তার প্রভাব পড়েনি চালের দামে। বেড়েই চলছে নিত্যপণ্যটির দাম। 2 সপ্তাহ ধরে বাড়তে থাকা চাল আরেক দফা বস্তা প্রতি বেড়েছে 100 টাকা। এতে দিশেহারা সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, মোকাম থেকেই কিনতে হচ্ছে বাড়তি দামে। দেশে আন্দোলন সংগ্রামের পরে এখনো চালের
বস্তা প্রতি প্রায় 100 টাকা বাড়ছে, কেজি প্রতি 2 টাকা। তো তার কারণ মেলারা বলতেছে ধরেন কিছুদিন মেল কলকারখানা তো এমনি বন্ধ ছিল, আর দ্বিতীয়ত গাড়ি ভাড়া বেশি। বাংলাদেশে তো কোনো একটা ইস্যু হলে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা মানে আজকের না, এটা দীর্ঘদিন ধরে মানে এই প্র্যাকটিস দীর্ঘদিন ধরে আছে। মাছের বাজারে আগের দামেই কেনা যাচ্ছে দেশি ও চাষের মাছ। সব ধরনের মাছই কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। সাময়িক যে দুর্যোগের জন্য যে পরিমাণ দাম ছিল সেই তুলনায় আজকে সবজি মাছ সবকিছুর দামই মানে কম। গত সপ্তাহে তো কারফিউ ছিল, যার কারণে মাল আসতে পারে নাই। আর যা আসছে আমরা হলো যে গাড়ির ভাড়া ছিল দ্বিগুণ, যার কারণে প্রত্যেকটা মালের আপনার 50 টাকা 100 টাকা বেশি ছিল। গেল সপ্তাহে নাগালের বাইরে থাকা সবজিতে ফিরেছে কিছুটা স্বস্তি। বেশিরভাগ সবজিই পাওয়া যাচ্ছে 20 থেকে 30 টাকা কমে। সবজির দাম আগের তুলনায় একটু কমছে। লাউ আগে আমরা বিক্রি করছি 80 টাকা 70 টাকা, এখন লাউ বিক্রি করতেছি 50 টাকা। আপনার অবরোধের পরে এখন একটু কমছে, একটু স্বস্তির ভিতরে আসছে। আগামী সপ্তাহ ছিল আপনার 200 টাকা কেজি মরিচ, এখন হচ্ছে আপনার 120 টাকা কেজি। সবগুলো সবজি আপনার 30 থেকে 40 টাকা করে কম পাওয়া যাচ্ছে। আগে ছিল কলা চিনি 130, এখন 135। সরবরাহ দুদিন ধরে ভালো, বেচাকিনাও দুদিন ধরে ভালো হইতেছে। আগে আন্দোলনে বেচাকিনা খারাপ ছিল আমাদের। গত সপ্তাহের মতোই সোনালী মুরগি 280 টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি বন্ধ হবে না, তবে খোলার পর হলে হলে নিয়মিত ছাত্ররাই যাতে রুম বরাদ্দ পান তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল। সকালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর হওয়া বিভিন্ন হল পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন তিনি জানান, আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কমপক্ষে 300 কক্ষ ভাঙচুর করা হয়েছে। এগুলো সংস্কারের পরই ক্যাম্পাস চালু করা হবে। তিনি জানান, আকস্মিকভাবে মারামারি শুরু হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই করতে পারেননি। নরসিংদীতে জেলা কারাগার সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় 11টি মামলা হয়েছে। পালিয়ে যাওয়া আর এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ জানায়, সহিংসতা মামলায় 184 জন এবং জেল পলাতক 9 জঙ্গির মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 19 জুলাই কারাগারে হামলার সময় 85টি অস্ত্র এবং 7,000 গুলি লুট করা হয়। এর মধ্যে 45টি অস্ত্র এবং 1091 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন দপ্তরের আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দলমত নির্বিশেষে চিকিৎসা দেবে সরকার, ঢাকা মেডিকেলে বলেছেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেছেন বিটিভির ক্ষয়ক্ষতি। প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে বলেছেন ওবায়দুল কাদের। মুক্তিযোদ্ধাদের হৃদয় রক্তক্ষরণ সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। নিরীহ মানুষ হত্যা এবং পঙ্গুর প্রকৃত সংখ্যা জানতে চায় জনগণ, বিবৃতি মির্জা ফখরুলের। গ্রেফতারকৃতদের নির্ধারিত সময়ের অনেক পরে আদালতে নেয়ার অভিযোগ। শিথিল কারফিউতে স্বাভাবিক হয়ে আসছে রাজধানী সহ সারা দেশে জনজীবন। ঢাকা দক্ষিণ সিটির অনেক কাউন্সিলর কার্যালয়ে ভাঙচুরের ক্ষত। চালের দাম মানভেদে বস্তা প্রতি বেড়েছে 50 থেকে 100 টাকা, বেড়েছে মাছের দামও। কিছুটা স্বস্তি সবজি আর মুরগির দামে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।